হ্যালো বন্ধুরা, আমি জয়। আমার ভয়েসে নতুন নতুন গল্প শুনতে হলে কথা বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আরো অনেক সুন্দর সুন্দর গল্প তোমাদের উপহার দিতে পারবো। গল্পগুলোকে ভিডিও আকৃতিতে বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই যদি গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভয়েস তোমাদের মন ছুঁতে পারে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও তোমার প্রিয় মানুষটাকে শেয়ার করতে একদম ভুলবে না। সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে গল্পটি শুনে নেওয়া যাক। ভার্সিটির প্রথম দিনেই যে কোনো ছেলের হাতে দাবাং মার্কা চর খেয়ে মান সম্মান খোয়াতে হবে ভাবেনি কখনো রোদেলা। পরিবারের ছোট মেয়ে হওয়ায় চর থাপ্পড় নামক বস্তুগুলো রোদেলার কপালে খুব কমই জুটেছে। যেখানে বদ্ধ ঘরে একটা থাপ্পড়ে রোদেলার মুখ চোখ লাল হয়ে ওঠে, সেখানে ভার্সিটির মেন গেটে কোনো ছেলের হাতে থাপ্পড় খেয়ে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে ভাবতেই রোদেলার কান্না পাচ্ছে। শুধু কান্না নয়, ভীষণ রকম কান্না, সেই সাথে রাগও হচ্ছে ব্যাপক। ইচ্ছে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতে। অসভ্য ছেলে একটা। এসব ছেলের জন্যই আজ বাংলাদেশ রসাতলে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল রোদেলা, এই আপনি আমায় মারলেন কেন? হাউ ডিয়ার ইউ? আপনি আমায় মারলেন কেন সেটাকে বলুন, তারপর না হয় আমি বলছি। কথাটা বলেই নির্বিকার ভঙ্গিতে প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ালো ছেলেটা। ছেলেটার ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সে ব্যাপক মুডে আছে। দরকার পড়লে আরেকটা চরও বিনা দ্বিধায় বসিয়ে দিতে পারে রোদেলার গালে। কিন্তু রোদেলাও তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। রোদেলাকে চর মেরে চলে যাবে তা রোদেলা কিছুতেই হতে দিতে পারে না। ইম্পসিবল। কিন্তু কি বলবে সেটাও বুঝতে পারছে না। পেটে কথার পশটা সাজানো থাকলেও গলার কাছে এসে অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছে কথাগুলো। ব্যাপারটা ব্যাপক বিরক্তিকর এবং রোদেলা তাতে চরম রকম বিরক্ত। রোদেলার বান্ধবী চিত্রার সাথে গল্প করতে করতেই ভার্সিটির গেটে পা রেখেছিল কিছুক্ষণ আগে। কিন্তু ভাগ্য নামক জিনিসটা যে এভাবে বেইমানি করবে বুঝতে পারেনি রোদেলা। তাই তো ভাগ্যের চক্রান্তে রোদেলার প্লাজোর সাথে পা লেগে উল্টে পড়ল রোদেলার মুহূর্তেই। শুধু উল্টে পড়লেও মান সম্মান কিছু বাঁচত, কিন্তু পড়ল কোথায়? একদম এই খাটাসটার উপর। আর সে রোদেলা সামলাতে না পেরে রোদেলাকে নিয়ে একদম নিচে বিনা টিকিটে সবাইকে বাংলা রোমান্স দেখিয়ে উঠে দাঁড়িয়েই ব্যাটাকে দিল এক থাপ্পড়। ছেলেটা গালে হাত দিয়ে অবাক চোখে রোদেলার দিকে তাকাতেই রোদেলার হার্টবিট মুহূর্তেই হাজার গতিতে ছুটতে লাগলো। চোখগুলো যেন আটকে গেছে ছেলেটার চোখে মুখে। ছেলেটা কি সত্যি এতটা সুন্দর, নাকি রোদেলার কাছেই এতটা সুন্দর লাগছে ঠিক বুঝতে পারছে না। তবে এটা ঠিকই বুঝতে পারছে 18 বছরের রেকর্ড ভেঙে আজ রোদেলা কারোর ওপর ক্রাশ খেল। কিন্তু ওই ক্রাশ বেশিক্ষণ টিকল না। ওনার হাতের ভুবন কাঁপানো থাপ্পড় খেয়ে ক্রাশটা হজম হয়ে গেল মুহূর্তে। পাশের ছেলেটা আর বাজখাই গলায় ভাবনার প্রহর কাটিয়ে ভ্রু কুচকে তাকালো রোদেলা। ভাই আপনি চান? এই মাইয়ারে আমরা দেখছি, দেখে তো মনে হয় ফার্স্ট ইয়ার। আগে তো কখনো দেখি নাই ভার্সিটিতে ওরে। কথাটা শুনে মুচকে এসে রোদেলার দিকে এগিয়ে এলো ছেলেটি। হাজার সাহস দেখালেও ওনাকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে গেল রোদেলা কয়েক পা। গেটের গায়ে লেগে দাঁড়াতেই এক হাতে পট আটকে রোদেলার ওপর ঝুঁকে পড়লেন উনি। এতক্ষণে বুঝতে পারছে মারাত্মক রকমের ভুল করে ফেলেছে রোদেলা। এটা নিশ্চয়ই ভার্সিটির সিনিয়র ভাই। ভার্সিটির র্যাগিংয়ের কথা আগে শুনেছিল, আর এত কাহিনীর পর রোদেলার ওপর কত ডিগ্রি অত্যাচার করা হবে তাও বেশ আন্দাজ করতে পারছে। ওরা রোদেলার দিকে আরও ঝুঁকে এসে বলে উঠলেন, ফার্স্ট ইয়ার, তবে এত তেজ? আরও কিছু বলতে যাবেন তার আগেই পেছন থেকে একটা ছেলে বলে উঠল, শুভ্র, তোকে প্রিন্সিপাল স্যার ডাকে। কথাটা কানে যেতেই ঘাটটা হালকা বাঁকিয়ে ভ্রুকুচকে বলে উঠল সে, কেন? নবীনবরণের অনুষ্ঠান নিয়ে কিছু বলবে হয়তো। ও হ্যাঁ, রাজাক স্যার বলেছিল আমায়। ওকে চল।
কথাটা বলে রোদেলার দিকে তাকিয়ে বাম হাতে রাখা সানগ্লাসটা পরতে পরতে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে উঠলেন, তোমায় তো আমি পরে দেখে নেব, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ক্যান্টিনের এক কোণে বসে পা দোলাচ্ছিল আর কফি খাচ্ছিল। আশেপাশে যে রোদেলাকে নিয়ে ফিসফাস হচ্ছে তাও বুঝতে পারছে রোদেলা। এদিকে চিত্রা গাল দুটোকে কলা গাছের মতো ফুলিয়ে অফ মেরে বসে আছে। এমন ভাব করছে যেন তার সদ্য বিবাহিতা জামাই বাসরের আগেই পেকে গেছে। ওই তোর কি হয়েছে? এইভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? তো কি করব শুনি? এটা তুই কি করলি বলতো? আমি আবার কি করলাম? কিছুই করিসনি? সকালে এমন একটা ঘটনা ঘটালি, এখন নিশ্চিন্তে কফি খাচ্ছিস? কেমনে পারিস তুই? আরে কি এমন করেছি বলবি তো? একটা থাপ্পড়ই তো মেরেছি। শোন, ওই ছেলেকে গণধোলাই দিতে পারলে শান্তি পেতাম। ভেবে দেখ, এত বড় সাহস আমায় মারে। তার আগে নিজে গণধোলাই থেকে বাঁচ, তারপর না হয় ওনাকে নিয়ে ভাবিস। মানে? মানে সিম্পল, উনি কে জানিস? কেন রে, উনি কি প্রধানমন্ত্রীর বলা? না, তবে তার থেকে কমও না। উনি হলেন পলিটিক্যাল লিডার, তার সাথে ক্লাস টপার। ওনার ডিপার্টমেন্টে এই ৩৫ বছরে উনি একমাত্র CGPA 4 পেয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে। ৩৫ বছরের রেকর্ড ভেঙে চুরমার করে নতুন ইতিহাসটা তিনিই তৈরি করেছেন। এবার পলিটিক্স পড়াশোনা দুটো একসাথে কিভাবে কভার করে কে জানে। এখন মাস্টার্স করছেন, যে কোনো সময় এই ভার্সিটিতে টিচার হয়ে যেতে পারেন। প্রফেসরদের ফেভারিট স্টুডেন্ট, ছেলেদের ফেভারিট বড় ভাই, আর মেয়েদের ক্রাশ আইকন। বন্ধুদের কথা না হয় বাদই দিলাম। সো এবার বল, গণধোলাই কে খাবে, তুই নাকি সে? চিত্রার কথা এবার চিন্তা বাবাজি রোদেলার মাথায় বেশ কড়াকড়িভাবে চড়ে বসলেন। সত্যি তো, ভার্সিটির পপুলার ছেলেকে চর মেরেছে। ব্যাপারটা নিঃসন্দেহে ভয়ানক দুঃসাহস। কিন্তু রোদেলা কি করে জানবে যে সে এত পপুলার? একটা সাইনবোর্ড গলায় ঝুলিয়ে ঘুরলেই তো পারে, যত সব। কিছুক্ষণ চুপ থেকে শুকনো গলায় একটা ঢোক গিলে নিয়েই বলে উঠল, তুই জানলি কিভাবে এত সব কাহিনী? আপুর কাছে শুনেছি। আপু তো এই ভার্সিটিতেই পড়ে, আর উনি আপুরও ক্রাশ। আমার অলসো ক্রাশ অন হিম রোদ। রোদেলা চিত্রার দিকে একবার অসহায় দৃষ্টিতে তাকিয়েই কফি খাওয়ায় মন দিল। ঠিক তখনই সেই সাদা বিলাই রোদেলাদের শ্রদ্ধেয় শুভ এসে চেয়ার টেনে ঠিক রোদেলার মুখ বরাবর বসে পড়লেন। তার সাথে আরও 7-8 জন ছেলে মেয়ে ঘিরে বসলো রোদেলাদের। এর মধ্যে 5 জন ছেলে আর 2 জন মেয়ে। এদের হাবভাব দেখে বুঝে ফেলল এরা রোদেলাকে বাস দিতে এসেছে। রোদেলা শুকনো গলায় কয়েকটা ঢোক গিলে চারপাশে তাকাতে লাগলো। উদ্দেশ্য কোনো ফাঁক ফোকর পেলেই দৌড় লাগাবে, কিন্তু সেটা যে নিতান্তই নিরাশা তা বুঝতে বাকি রইল না রোদেলার। চিত্রার দিকে তাকিয়ে দেখে তার মুখও ফ্যাকাশে হয়ে এসেছে। দেখে বোঝা যাচ্ছে বেচারি ব্যাপক ভয় পেয়েছে। রোদেলা যে কম পেয়েছে তা না, কিন্তু এদের কাছে নিজের ভয়টাকে কিছুতেই প্রকাশ করতে চাচ্ছে না। তাই অসীম সাহস নিয়ে বলে উঠল, কি ব্যাপার? ভ্রু কুচকে, কোনো ব্যাপার না। তাহলে আমাদের মতো মাসুম মেয়েদের এইভাবে ঘিরে বসেছেন কেন? রোদেলার কথায় সবকটা হুহা করে হেসে উঠল। ওদের মধ্যে ফর্সা করে একটা ছেলে বলে উঠল, দোস্ত, এরা নাকি মাসুম। তুই মাসুম বান্দিদের নিয়ে কি করা দেয় বলতো? সাহেল, তোর কি মনে হচ্ছে না আমাদের ব্যাপারটা সেলিব্রেট করা দরকার? আমরা যে কতটা লাকি সেটা তো ভার্সিটি সবাইকে জানাতে হবে। 2টা মাসুম ধর তুলসী পাতা পেয়ে তো আমরা ধন্য, কি বলিস? অবভিয়াসলি দোস্ত, আমাদের লাক দেখে আমার এত খুশি লাগছে যে খুশির চোটে আইটেম সং দেখতে ইচ্ছে করছে। পাশের ছেলেগুলো চেঁচিয়ে উঠল। তার মানে? সাহেল নামক ছেলেটার সাথে তারাও একমত। রোদেলা ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছে না। এরা রোদেলার সাথে ঠিক কী করতে চাইছে
এবং কতটুকুই বা করতে চাইছে তার রোদেলার বোধগম্য হচ্ছে না। তবে এটা বুঝতে পারছে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে নৌসিনের সাথে, আর তা এখনই। চিত্রা রোদেলার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে সে যে কোনো সময় ভ্যাভা করে কেঁদে উঠবে। রোদেলা চোখটা সরিয়ে সামনের দিকে তাকালো। ভয় একটা ছোঁয়াচে রোগ। কারো হাসি দেখলে যেমন হাসি পায়, ঠিক তেমনি কাউকে ভয় পেয়ে কাঁপাকাঁপি করতে দেখলে নিজের মতো একটা কাঁপাকাঁপি ভাব চলে আসে। তাই এই মুহূর্তে চিত্রার দিকে না তাকানোটাই উত্তম বলে মনে করছে না রোদেলা। বাবনা সুতো কেটে পাশে টপস জিন্স পরা মেয়েটা কথা বলে ওঠায় চোখ ঘুরিয়ে বাম পাশে তাকালো। মেয়েটা বেশ গোছালো। বাঙালি মেয়েদের দেখলেই এক অজানা কারণেই মনে হয় না, হয়তো শাড়িতে এই মেয়েটাকে বেশি সুন্দর লাগবে। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো এই মেয়েটাকে দেখে নওসিনের তেমন কিছুই মনে হচ্ছে না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে শাড়ি নয়, এই ড্রেসটাতেই তাকে বেশি মানিয়েছে। এই ড্রেসটা না পরে যেন মেয়েটাকে মানাতো না। এটাই তার জন্য সর্বোচ্চ পোশাক। মেয়েটা রোদেলার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠল, শুভ্র, তুই আমাদের লিডার, তো আমাদের সামান্য ইচ্ছা পূরণ করবি না? বেচারা শাহের আইটেম সং দেখতে যাচ্ছে, সো তোর উচিত ব্যবস্থা করে দেখ না, ছেলেটা মুখটা কি শুকিয়ে গেছে। কথাটা বলে সবাই একসাথে হেসে উঠল। সবাইকে চুপ করার ইশারা করে শুভ্র সানগ্লাসটা খুলে টেবিলে রেখে শয়তানি হাসি দিয়ে বলে উঠল, অবভিয়াসলি নীলি, তোরা চাইবি আর আমি পূরণ করব না, তা কি হয়? তাছাড়া আজ তো গ্র্যান্ড সেলিব্রেশনের দিন। এত ইনোসেন্ট দুইটা বাচ্চা পাইছি যারা নাকি গেট দিয়ে ঢুকতে সিনোরের গায়ে হাত তোলে। বাবা যায়, সেলিব্রেশন হবে তো দোস্ত। কথাগুলো রোদেলার দিকে তাকিয়ে বলে জোরে চেঁচিয়ে রনি নামে কাউকে ডাকলেন। ওনার এই ডাকে কেন যেন রোদেলার অন্তরাত্মা কেঁপে উঠল খানিকটা। পরক্ষণে পাশে এসে দাঁড়ালো হ্যাংলা পাতলা একটা ছেলে। জি ভাই। বক্স নিয়ে আয়, ফাস্ট। জি ভাই। এটা যত দ্রুত এসেছিল তার থেকে দ্রুত পা চালালো, যেন এই কাজটা সম্পূর্ণ না করতে পারলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, যা ছেলেটা কিছুতেই হতে দিতে পারে না। রোদেলা চুপচাপ বসে আছে, গলা শুকিয়ে কাঠ। ইচ্ছে করছে ফ্লোরে বসে পা ছড়িয়ে কাঁদে। এই ভার্সিটিতে জীবন যে রোদেলার নরকে পরিণত হবে তা বেশ বুঝতে পারছে রোদেলা। এত কিউট একটা ছেলে যে এত ডেঞ্জারাস হতে পারে কে জানতো। কিছুক্ষণের মধ্যেই হ্যাংলা ছেলেটা একটা বিশাল সাউন্ড বক্সের এনে পাশের টেবিলের ওপর রেখে দিল। শুভ্র শরীরটা টানা দিয়ে চেয়ারে আরাম করে বসে রোদেলার উদ্দেশ্য করে বলে উঠলেন, হেই, হোয়াটস ইওর নেম? রোদ। হোয়াট? রোদ কারো নাম হয় নাকি? রোদ নয়, রোদ। রোদেলার কথাটা শুনে শুভ্র চোখ মুখ কুঁচকে বলে উঠলেন, হোয়াট? রোদ? হ্যাঁ গাইস, শীতের দিনে একে একটু কাছে রাখতে হবে, তাহলে টাকা খরচ করে সোয়েটার কিনতে হবে না। কি বলিস? শুভ্রর কথায় আবারও সবাই হু হা করে হেসে উঠল। একজন তো বলেই ফেলল, দোস্ত, আমি তো ভাবছি শীতের রাতে একসাথে করেই নিয়ে যাব। আরে রাতে রোদ পাওয়ার ভাগ্য সবার হয় নাকি? এবার রোদেলার চোখ দুটো টলমল করে উঠল। এতটা অপমানিত এই জীবনে কখনো হয়েছে বলে মনে হয় না রোদেলার। এই একদিনে নৌসিনের অবস্থা যে এমন হবে জানলে কখনো ভার্সিটিতে ভর্তি হতো না। ওনাদের হাসাহাসি শেষ হলে শুভ্র আবারও রোদেলার উদ্দেশ্য করে বলে উঠলেন, হেই সানশাইন, মাথা নিচু করে বসে আছো কেন? উপরের দিকে তাকাও। তো তো তোমার নাম শুধু সানশাইন? আই মিন শুধু রোদ? শুধু রোদ? আগে পিছিয়ে ঝড় বৃষ্টি কিছু নেই? রোদেলা কোনো রকম নিজের কান্না আটকিয়ে কিছু একটা বলতে যাবে, তখনই পাশ থেকে একজন বলে উঠল, দোস্ত, জিজ্ঞেস কর তো নামের আগে পিঠে ফাটা বজ্রপাত কিছু আছে কিনা। ওনার কথায় আবারও সবাই এক পত্তন হেসে নিয়ে রোদেলার দিকে প্রশ্ন ছুড়ে দিল, পুরো নাম কি? নৌশিন আহমেদ রোদেলা। রোদলা? নট ব্যাড। এনিওয়েজ, ঝটপট টেবিলের উপর দাঁড়িয়ে পড়ো, ফাস্ট ফাস্ট। রোদেলা অবাক চোখে মাথা তুলে ওনার দিকে তাকিয়েই বলে উঠল, কেন?
সাথে সাথে আবারও হেসে উঠল সবাই। ডান পাশে বসা লং স্কার্ট পরা মেয়েটা রোদেলার জুটি করে রাখা চুলগুলো একটানে খুলে দিয়ে বলে উঠলেন, দোস্ত, এর মেয়ের তো দেখি ব্যাপক কিউরিসিটি রে। আমাদের প্রশ্ন করে কি করা যায় একে? অ্যান্সারটা দিয়েই দে। আচ্ছা, আমিই বলছি। এই যে সানশাইন, তোমাকে যে টেবিলের উপর উঠে আইটেম সঙ্গের সাথে ড্যান্স করতে হবে। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডসের আইটেম সং দেখতে ইচ্ছে করছে, সো স্টার্ট করো। শুভ্র কথাটা শুনে মাথাটা যেন ঘুরে গেল রোদেলার। বলে কি এই ছেলে? পুরো ভার্সিটির সামনে রোদেলা টেবিলের ওপর আইটেম সঙ্গে নাচবে? পাগল নাকি? দেখুন, আমি নাচ পারি না। না পারলে সমস্যা নেই, নাচতে নাচতে শিখে যাবে। তাছাড়া তুমি চাইলে আমার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো তোমার সঙ্গ দিতে পারে। কে লাগবে? দেখুন, আমি নাচবো না। আর আপনার কথা শুনতে আমি বাধ্য নই। ভার্সিটিতে র্যাগিং অ্যালাউ নয়। আপনারা বেশি বাড়াবাড়ি করলে আমি ভেসে স্যারকে জানাতে বাধ্য হব। রোদেলার কথায় আবারও হেসে উঠল সবাই। তার মধ্যে পাশে বসা আপুটি রোদেলার চুলগুলো শক্ত করে চেপে ধরে মাথাটা একটু তুলে ধরল। ব্যথায় কুকিয়ে উঠল রোদেলা, কিন্তু তাতে মেয়েটা আর কোনো ভাবান্তর হলো বলে মনে হচ্ছে না। বড় আরও শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, বেশি স্যার, রেগিন হোয়াট এভার, এসব তোমার আবরার আহমেদ শুভ্র এর গায়ে হাত তোলার আগে চিন্তা করা উচিত ছিল খুকি। নাও ইউ আর গন। কথাটা বলেই টেবিলে থাকা পানি ভর্তি জগের পানিগুলো ছুঁড়ে মারলেন রোদেলার গায়ে। এমন কিছুর জন্য তৈরি ছিল না রোদেলা। জামাটা পুরো ভিজে একাকার, ঠান্ডায় শরীরটা হালকা কেঁপে কেঁপে উঠছে। এবার আর রোদেলা নিজেকে কন্ট্রোল করতে পারল না। চোখ থেকে ঝরে পড়ল দুফোঁটা জল। তার সাথে চেপে বসলো জেদ। জেদের বসে করে ফেলল আরেকটা মারাত্মক ভুল। হাতের কাছের গ্লাসের পানিগুলো ছুঁড়ে মারল শুভ্রর মুখে। এমন কিছু করবে তা হয়তো চিন্তাই করতে পারেনি কেউ। চিত্রাকে দেখলেও মুখ চেপে ধরে আছে। ওর চশমার উপর দিয়েও বোঝা যাচ্ছে ও কাঁদছে। কয়েক মিনিটে পুরো ক্যান্টিন অস্বাভাবিক রকম শান্ত হয়ে গেল, যেন ঝড় আসার পূর্ব নীরবতা রোদেলার চারপাশে। হঠাৎ করেই প্রচণ্ড শব্দে চমকে উঠল রোদেলা। শরীরটা ভয়ে কুঁচকে গেছে একদম। অবাক চোখে সামনের দিকে তাকাতেই দেখে রোদেলা সামনের টেবিলটা আর নেই। ওটা ছিটকে পড়ে আছে রোদেলাদের থেকে একটু দূরে। আর শুভ্র চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। ভয়ে রোদেলার প্রাণ পাখি রীতিমতন ওড়াউড়ি শুরু করে দিয়েছে। রোদেলা ভয়টাকে আরও 2 গুণ বাড়িয়ে দিয়ে শুভ্র এক হাত রোদেলার চেয়ারের হাতলে রেখে অন্য হাতে গাল চেপে ধরলেন রোদেলার। ওনার লাল লাল চোখগুলোর দিকে তাকানোর সাহস খুঁজে পাচ্ছিল না যেন। কি ভয়ানক দুটি চোখ! উনি গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, হাউ ডেয়ার ইউ! এত সাহস! এইটুকু বলে রোদেলার শরীরের দিকে তাকালেন উনি। কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন এক দৃষ্টে। পরক্ষণে রোদেলাকে ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালেন শুভ্র। গায়ের জ্যাকেটটা খুলে রোদেলার ওপর ছুঁড়ে ফেলে। কালোর ক্লাস নেব। কথাটা বলেই বন্ধুদের নিয়ে বেরিয়ে গেলেন শুভ্র। চারপাশে সবাই রোদেলার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, আর মেয়েরা ফিসফিস করে চলেছে। ব্যাপারটা বুঝতে না পেরে নিজের দিকে তাকিয়েই লজ্জায় কুঁকড়ে উঠল রোদেলা। পানিতে ভেজা সাদা জামায় শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ছি, কি লজ্জার ব্যাপার! তাই তো ছেলেগুলো মুখের লালা ফেলে এভাবে রোদেলার দিকে তাকিয়ে আছে। ভাবতে শরীরটা গিনগিন করে উঠল। লজ্জায় আর অপমানে চোখ দিয়ে পানি পড়তে লাগলো অনবরত। ঠিক তখনই পাশ থেকে চিত্রা ভাঙা ভাঙা গলায় বলে উঠল, রোদ, জ্যাকেটটা শরীরে জড়িয়ে নে, সব বোঝা যাচ্ছে, খুবই বিশ্রী দেখাচ্ছে। এই জন্যই হয়তো শুভ্র ভাইয়া জ্যাকেটটা দিয়ে গেল তোকে। রোদেলাও আর কিছু না ভেবে জ্যাকেটটা পরে নিল। এছাড়া আর কোনো অপশন রোদেলার কাছে নেই। এই অবস্থায় ভার্সিটি গেট পর্যন্ত যাওয়া মৃত্যু যন্ত্রণার চেয়ে কম কিছু নয়, বরং তার চেয়েও বেশি। জ্যাকেটের চেন লাগাতে লাগাতে আবারও বলে উঠল চিত্রা, আবারও একই ভুল করলি রোদ। পানি মারার ছিল তো আমার মুখে মারতি,
শুভ্র ভাইয়াকেই মারতে হলো। এবার কাল যে তোর সাথে কি হবে সেটা ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। রোদেলাও বুঝতে পারছে আবারও ভয়ানক একটা কাজ করেছে সে। এর পরিণতি কি হতে পারে ভেবেই গলা শুকিয়ে আসছে বারবার। কোনো রকম মুখ লুকিয়ে বাসায় ঢুকে গেল রোদেলা। মার সামনে পড়তে হয়নি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেল। মার সামনে পড়লে হাজারো প্রশ্নে জর্জরিত হতে হতো রোদেলাকে। গায়ের জ্যাকেট কার, রোদেলা এই অবস্থা কেন, হ্যান ত্যান কত কিছু। তারপর সব শুনে শুরু হতো ওনার টেনশন নামক পীড়া, তার সাথে প্রেশার আপ ডাউন। এক্সট্রা ঝামেলা মা নামক মানুষগুলো এমনই হয়। এতে টেনশন না করলে পেটের ভাত হজম হয় না। সিম্পল বিষয়গুলো নিয়েও ওনারা খাওয়া নেওয়া বাদ দিয়ে টেনশন করতে বসে যাবেন। আর এটা তো সিরিয়াস ইস্যু। রুমে ঢুকে কোনো রকম শাওয়ার নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। আজকে দিনটা রোদেলার জীবনের সবচেয়ে বাজে দিনগুলোর তালিকায় প্রথম। আর শুভ্র নামের মানুষটা ভালো লাগা আর খারাপ লাগার মাঝে বিরক্তিকর একটা পার্সোনালিটি, যাকে রোদেলা ইহকালে দ্বিতীয়বার দু চোখ মেলে দেখতে চায় না, কখনোই না। ভার্সিটি গেটে দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য শুভ্রকে সরি বলা। হুমায়ুন স্যার একটা কথা বলেছেন, দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই। রোদেলা ঠিক একই কাজ করতে চলেছে। শুভ্র এবং তার গ্যাং হয়তো ধুয়ে দেবে রোদেলাকে, তবু এতে করে ব্যাপারটা কিছুটা শীতল হলেও হতে পারে। চিত্রার ধারণা দোষটা রোদেলার। অনেক ভাবার পরে রোদেলা বুঝতে পারছে দোষটা আসলে রোদেলার। এর সরি বলাটা উচিত। আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে মেন গেটে, কিন্তু শুভ্রর খবর নেই। চিত্রা মুখ কাচুমচু করে রোদেলার পাশে দাঁড়িয়ে আছে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কিছু বলতে চায়। নিজের ঠোঁটটা চেপে ধরে ভ্রু কুচকে ওর দিকে তাকিয়েই বলে উঠল, কিছু বলবি? হাঁপানি পেশেন্টের মতো এইভাবে ছটপট করছিস কেন? দোস্ত, শুভ্র ভাইয়া যদি বকা দেয় তাহলে? আর ওর সাথে তো ওনার হারামি ফ্রেন্ডগুলো আছে, এইগুলো শুভ্র ভাইয়ার থেকেও ফাজিল। শুভ্র ভাইয়া কখনো মেয়েদের সাথে মিসবিহেভ করে না, তোর সাথেও করতো না আমি শিওর। কিন্তু তুই ওনার গালে চটটা মেরে ফেসে গেলি। এই শুভ্র ভাইয়ার চামচা, চুপ থাক তো, এত ভ্যা ভ্যা করিস না। বোকা এমনিতেও দেবে অমনিতেও দেবে, সুচিল মার। রোদেলাদের কথার মাঝেই বাইক ছুটিয়ে চলে এলেন শুভ্র। চিত্রা তো রীতিমতো হা করে তাকিয়ে আছে। রোদেলারও সেই একই অবস্থা। পোলা তো নয়, সে তো আগুনের গোলারে। মমতা জানটি এই লাইনটা ওনাকে ডেডিকেট করার জন্যই হয়তো গিয়েছিলেন। রেড কালার বাইকে ফুল ব্ল্যাক ড্রেস আপে বসে আছেন শুভ্র। মনে হচ্ছে কোনো শোক সভায় এসেছেন। তবে যাই বলে না কেন, শুভ্রকে যে একদম চকলেট বয় লাগছে তা স্বীকার করতে রোদেলা বাধ্য। কোনো রকম নিজের চোখটা সরিয়ে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখে সব মাইয়াই যে যার জায়গায় হ্যাং মেরে দাঁড়িয়ে আছে। মুখের হায়ের সাইজ অনুযায়ী 2-3 কেজি মশা ঢুকিয়ে দেওয়া যাবে অনায়াসে। শুভ্র পার্কিংয়ে বাইকটা রেখেই চাবিটা পকেটে ঢুকিয়ে ধীর পায়ে রোদেলার পাশ কাটিয়ে চলে গেলেন। এমন একটা ভাব যেন রোদেলাকে দেখতেই পাননি। অ্যাটিটিউড থেকে বাঁচে না, নিজেকে কি জন আব্রাহাম মনে করে নাকি? যত সব আবুল কোথাকার। এদিকে চিত্রা রোদেলাকে গুটিয়েই চলেছে। ওর গুতগতি দেখে মনে হচ্ছে রোদেলার হাতের চামড়াগুলো তুলে ফেলায় ওর জীবনের একমাত্র উদ্দেশ্য। বিরক্তি মাখা চাহনি দিয়ে তাকিয়েই বলে উঠল, কি সমস্যা তোর? আরে ভাইয়াকে ডাক দে, নয়তো সরি বলবি কেমনে? তাই তো। চিত্রাকে নিয়ে হাঁটা দিল রোদেলা শুভ্রর পিছু পিছু। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল শুভ্র ওনার ওই হারামি বন্ধুদের সাথে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে হাসছেন। আহা, কি মারাত্মক হাসি! আবারও ক্রাশ খেলো বলে মনে হচ্ছে। ছেলেরা এত সুন্দর হয় নাকি? যাই হোক, ক্রাশটা মুহূর্তেই হজম করে নিল রোদেলা। হাজার মেয়ের ক্রাশের প্রেমে পড়া যাবে না, তাতে ওয়েটিং লিস্টে থাকার চান্স আছে। আর রোদ কখনো ওয়েটিং লিস্টে থাকতে রাজি নয়। মন এবং প্রাণকে জোর করে বোঝালো সে রোদেলা। মন প্রাণ কতটুকু বুঝলো জানি না, সে নিয়ে মাথাও ঘামালো না তেমন। হালকা পায়ে ওনাদের সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই সাহিল দাঁত কেলিয়ে বলে উঠলেন, আরে সানশাইন হিকি,
বাহ দোস্ত, সকাল সকাল বাঁশ খেতে চলে এসেছে রে। শুভ্র ডেভিল হাসি দিয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই চোখ মুখ খিচে বলে উঠল, সরি ভাইয়া, আই এক্সট্রিমলি সরি। আমার তেমনটা করা উচিত হয়নি। আই ওয়াজ রং। বুঝে উঠতে পারি না, না বুঝে এমনটা করে ফেলেছি। সরি ভাইয়া। সামনে কোনো সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকালো রোদেলা। শুভ্র শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আরও একটা থাপ্পড় দিয়ে বসবেন কিনা কে জানে, কিন্তু রোদেলাকে অবাক করে দিয়ে শুভ্র একটা মিষ্টি হাসি দিয়ে বলে উঠলেন, ইটস ওকে। রোদেলা তো চরম অবাক। কই কি বলা, আমার সাথে কেউ এমন করলে তাকে জিন্দে কেটে মাপ করতে পারতাম কি না সন্দেহ, আর সে কি না একটা সরিতেই কুপকাত। রোদেলা অবাক চোখে তাকিয়ে আছে। পাশ থেকে নীলি নামের মেয়েটি বলে উঠল, এত সহজে মাফ করে দিলি শুভ্র? তোর এই দয়া দেখে আমার সুসাইড করতে ইচ্ছে করছে। তো করে ফেল, মানা করেছে কি? তবে নীলি, আগে রোহানকে বিয়ে করার পর সুইসাইডটা করলে ভালো হয় না? আমরা তোর বিয়ের দাওয়াত আর 40-এর দাওয়াত দুইটাই খেতে পারি আর কি। কি বলি শুভ্র? সাহেলের কথায় মুচকি এসে শুভ্র ও বলে উঠল, একদম। তোদের কি মনে হয় আমার বিয়েতে তোদের দাওয়াত দিব? ইম্পসিবল। রোহানকেও বলে দেবো যেন সে তোদের অ্যালাউ না করে। দরকার হলে এক্সট্রা গার্ড রাখবো, তবুও তোরা অ্যালাউড নস। কথাটা বলে চোখ মুখ লাল করে উল্টো পথে হাঁটা দিলেন নীলি। বাকি সবাই ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিয়ে নওসিনের দিকে ফিরে তাকালেন। কি ব্যাপার, দাঁড়িয়ে হচ্ছে কেন? ক্লাসে যাও। আর হ্যাঁ, দোষ করে সরি বলাটা দোষের কিছু নয়, বরং দোষটা অন্যের ঘরে চাপিয়ে দেওয়াটাই দোষের। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কথাটা বলে বন্ধুদের সাথে চলে গেলেন শুভ্র। রোদেলা শুভ্র যাওয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। এদিকে চিত্রা ননস্টপ ওনার সুনাম করেই যাচ্ছে, কিন্তু কোনো কথাই যেন কানে ঢুকছে না রোদেলার। শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা মানুষের মধ্যে এত ডিফারেন্ট টাইপ অ্যাটিটিউড থাকে কিভাবে? কাল যতটা রাগে শুভ্রকে দেখেছিল, আজ ততটাই শান্ত। শুভ্রকে চোখে পড়ল রোদেলার। জাস্ট আ স্ট্রেঞ্জ পারসন। ভার্সিটি লাইব্রেরিতে দাঁড়িয়ে বই দেখছিল। হাজারো বইয়ের সমারোহ চারিদিকে। তার মধ্যে থেকে একটা বই সিলেক্ট করলো পড়ব বলে, কিন্তু হাই নিয়তি। বই ধরে এত টানছে, বাট বইটা রোদেলার হাতে আসছে না। আজীব কারবার। কাহিনী কি? বইটা হালকা কাত করে বইয়ের ফাঁক দিয়ে অপর পাশে উকি দিতেই একটা হাত চোখে পড়ল। সেই ব্যক্তিও সেম বই নিতে চাচ্ছে। লোকটার চেহারা দেখার অসীম কৌতূহল নিয়ে বইটা ছেড়ে দিয়ে চোখের শাড়ির দিকে ঝুঁকে পড়তেই কপালে কালো ঠোঁটে স্পর্শ পেল। চমকে উঠে অপরের দিকে তাকাতে দেখে শুভ্র। দুজনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ব্যাপারটা যে আনফর্চুনেটলি হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে। কিছুক্ষণ ওভাবে থেকে ব্যাপারটা বুঝতে পেরেই দুজন দুদিকে ছিটকে গেল। লজ্জায় লাল হয়ে কোনো রকম ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো রোদেলা লাইব্রেরি থেকে। কি ভয়ঙ্কর অবস্থা! ভাবতেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে রোদেলার। থ্যাংক গড কেউ দেখেনি, নয়তো কি হতো। রিকশায় চেপে বাড়ি ফিরছিল। হাতে দুটো আইসক্রিম। আজ আর ক্লাসে মনোযোগ বসবে না, তাই এত আয়োজন করে বাড়ি ফেরা। মাঝ রাস্তায় এসে একটা মধ্যবয়স্ক লোককে চোখে পড়ল। লোকটিকে দেখে মনে হচ্ছে বেশ দুশ্চিন্তায় আছেন, আর বারবার গাড়ির দিকে তাকাচ্ছেন। হয়তো গাড়িটা নষ্ট হয়ে গেছে। কি মনে করে ওনার কাছাকাছি এসে রিক্সা থামাতে বলল রোদেলা। লোকটিকে উদ্দেশ্য করে বলে উঠল, আঙ্কেল লিফট লাগবে? রোদেলার মামু রোদেলার দিকে তাকিয়েই যেন চমকে উঠলেন। কোনো রকম নিজেকে সামলে নিয়েই বলে উঠলেন, অনেক দূরে যেতে হবে রে মা, তোমার রিক্সায় হবে না। কেন জানি না ওনার মা কথাটা রোদেলার বেশ ভালো লাগলো। বাবা মা ছাড়া আর কারো মুখে মা ডাক শোনার ভাগ্য কখনো হয়নি রোদেলার। রোদেলা জানা মতে মার কোনো ভাই বোন নেই। বাবা ও দাদু দিদার একমাত্র সন্তান। সো আত্মীয় স্বজন বলতে গেলে রোদেলাদের কেউই নেই। যাই হোক, ওনার মুখে মা ডাকটা শুনেই রিক্সা থেকে নেমে গেল। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠল, চাচা,
আপনি এই রিক্সা নিয়ে চলে যান, একটু সামনেই গ্যারেজ আছে। এখানে রিক্সা পাওয়া দুষ্কর। আপনি বরং গ্যারেজ থেকে কাউকে নিয়ে আসুন, ততক্ষণে আমি এখানে ওয়েট করছি। ড্রাইভার রোদেলার মানমুর দিকে তাকাইয়েই রোদেলার মামু মাথা নেড়ে সম্মতি জানল, আর সাথে সাথে রিক্সায় উঠে গ্যারেজের পথে পাড়ি জমালো সে। রোদেলা মুচকি হাসি দিয়ে ওনার দিকে আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলে উঠল, নিন আইসক্রিমটা খান। না রে মা, আমি আইসক্রিম খাই না। একটা খেলে কিছুই হবে না, নিন তো। রোদেলার মামু কিছু বলতে গিয়েও থেমে গেলেন। রোদেলার হাত থেকে আইসক্রিমটা নিয়ে রোদেলার চোখের দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমার চেহারাটা একদম আমার ছোট্ট বোনের মতো। তাই নাকি? তাহলে তো দেখতেই হচ্ছে। কোথায় থাকে আপনার বোন? জানি না, কেন? প্রায় 28 বছর হতে চলল বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়েছিল। বাবাও খুব রাগী, রাগ করেই ত্যায্য করে দিলেন আমায়। চলে আসার সময় বলেছিলেন তার শেষ ইচ্ছে এই জীবনে যেন আমার মুখ আর না দেখতে হয়। তাই আর ফিরা হয়ে ওঠেনি কখনো। বোনটা কোথায় আছে জানি না, তবে যেদিন চলে আসি সেদিন ওর বিয়ে ছিল। কি কান্না করছিল সেদিন, কলিজার টুকরা ছিল সে। খুব ভালোবাসতো মুখে, এখনো বাসি। অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি ওকে। হয়তো স্বামী সংসার নিয়ে ভালোই আছে। হয়তো। দয়া করে আপনার বোনকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যান। আচ্ছা, তোমার নাম কি? রোদেলা, তবে সবাই রোদ বলেই ডাকে। আপনিও রোদ বলেই ডাকতে পারেন। রোদ? সুন্দর নাম। আর তুমি আমায় মামু ডেকো, আমার ভালো লাগবে। আচ্ছা, তোমার মার নাম কি? আম্মুর নাম আরিয়ানা আঞ্জুমান। নামটা শুনে চমকে উঠলেন রোদেলার মামু। রোদেলার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই বলে উঠলেন, অরি? অরি নামে তো নানু ভাই ডাকতো মাকে, কিন্তু আপনি কি করে জানলেন? রোদেলার কথার উত্তর না দিয়ে হুট করে জড়িয়ে ধরলেন রোদেলাকে। ঘটনার আকস্মিকতায় রোদেলা হতবাক।